নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা যারা এখন আমাদের নিট 2026-এর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করলেই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন অনলাইন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি নিট 2026 কাউন্সিলিং এর প্রসিডিওর কি আছে, কি কি রুলস আছে যেগুলো আপনাদেরকে ভালো করে মেনে চলতে হবে। যতক্ষণ না আপনারা রুলসটাকে ঠিক মতন জানছেন আপনারা বুঝতে পারবেন না, এবং পুরোপুরি জিনিসগুলো এ টু জেড স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমি আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি। ভিডিওটা লম্বা হবে, আগে থেকেই বলে দিচ্ছি ভিডিওটা লম্বা হবে, স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক ইনফরমেশন মিস করে যাবেন। যারা যারা সিনসিয়ার এবং সিরিয়াস গার্জিয়ান স্টুডেন্টস আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখুন, ঠিক আছে? অলরাইট, তার আগে বলে রাখি, যারা যারা আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস বা পেড কাউন্সিলিং ব্যাচে জয়েন করতে চাইছেন তাদের জন্য আমি বলে রাখছি আপনারা কিভাবে ব্যাচে জয়েন করতে পারবেন। দেখুন, বিফোর রেজাল্ট যদি আপনারা জয়েন করেন তাহলে আপনাদেরকে 2000 টাকা পেমেন্ট করতে হবে। আফটার রেজাল্ট যদি আপনারা জয়েন করেন তাহলে 5000 টাকা পেমেন্ট করতে হবে। ফোন পে নাম্বার হচ্ছে 8240285522, এই নাম্বারটায় আপনারা পেমেন্টটা করবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পরে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। আফটার পেমেন্ট, ঠিক আছে, কিছুক্ষণ পরে আপনারা পেমেন্ট করলেন, পেমেন্ট করে দেওয়ার পরে স্ক্রিনশট পাঠালেন, আফটার ফিউ মিনিটস আমাদের টিম আপনাদেরকে যোগাযোগ করে নেবে এবং আপনাকে একটা পেড ব্যাচে অ্যাসাইন করে দেওয়া হবে, এবং তারপরে আপনাকে অফিসে ভিজিট করার জন্য কনসালটেশনের জন্য ডেটস দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে পদ্ধতি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। ওকে, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, নিট 2026 কাউন্সিলিং এর যদি আমরা কথা বলি, আমাদের এমবিবিএস, বিডিএস এবং নার্সিং এর কাউন্সিলিং হয়, আয়ুষ কাউন্সিলিং হয় এবং ভেটেনারি কাউন্সিলিং হয়। তো এমবিবিএস, বিডিএস এবং নার্সিং এর যদি আমরা কথা বলি তাহলে অল ইন্ডিয়া কাউন্সিলিং 15% হয় এবং স্টেট কাউন্সিলিং 85% হয়। আয়ুষ কাউন্সিলিং এর যদি কথা বলি, অল ইন্ডিয়া 15% কাউন্সিলিং হয় যেটা অল ইন্ডিয়া লেভেলের, এবং হচ্ছে স্টেট কাউন্সিলিং যেটা স্টেটের বাচ্চাদের। ভেটেনারি যদি কথা বলি, ভেটেনারি তো সেম, অল ইন্ডিয়া কাউন্সিলিং 15% এবং স্টেট কোটা কাউন্সিলিং হয়। ওকে, নেক্সট যদি আমরা কথা বলি, অল ইন্ডিয়া 15% কাউন্সিলিং এর মধ্যে কোন কোন ওয়েবসাইটে কোন কোন কোর্সগুলো আমরা কাউন্সিলিং করাতে পারবো, এবং স্টেট কাউন্সিলিং এর ওয়েবসাইট কি আছে, অফিসিয়াল ওয়েবসাইট কি, এবং কোথা থেকে কাউন্সিলিংটা আমরা করব। তো অল ইন্ডিয়া 15% কাউন্সিলিং এর যদি কথা বলি তাহলে এমসিসি, যেটা হচ্ছে আমাদের মেডিকেল কাউন্সিল বোর্ড, ঠিক আছে, ওরা হচ্ছে এমবিবিএস, বিডিএস এবং নার্সিং এর 15% অল ইন্ডিয়া কাউন্সিলিং কন্ডাক্ট করায়। যদি আমরা ইন কেস অফ আয়ুষের ব্যাপারে ডিসকাস করি, দ্যাট ইজ বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস, ঠিক আছে, বিএনওয়াইএস, এইসব কোর্সের ব্যাপারে যদি ডিসকাস করি তাহলে ওদের যে কন্ডাক্টিং অথরিটি বা ওদের যে বোর্ড, দ্যাট ইজ AACCC। ভেটেনারির যদি কথা বলি তাহলে ভিসিআই 15%, মানে ভিসিআই হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট বা ওদের অফিসিয়াল বোর্ড যারা ভেটেনারির অল ইন্ডিয়া লেভেলে কাউন্সিলিংটা কন্ডাক্ট করায়। বোঝাতে পারলাম? এবার আমরা ডিসকাস করবো বা বুঝে নেবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংটা কোন কোন বোর্ড করায় এবং কিভাবে হয়। ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি তাহলে এমবিবিএস, বিডিএস এবং আয়ুষ দুটোই কিন্তু আমাদের WBMCCর আন্ডারে আছে, দ্যাট ইজ WBMCC আমাদের অফিসিয়াল কন্ডাক্টিং অথরিটিস, যারা হচ্ছে আমাদের এমবিবিএস, বিডিএস এবং আয়ুষের কাউন্সিলিং করায়। 2024-এর আগে বা 2023-22-এর সময় কিন্তু আয়ুষের জন্য আলাদা ওয়েবসাইট ছিল, বাট এখন দুটোকেই এক জায়গায় করে দেওয়া হয়েছে। ভেটেনারি কাউন্সিলিং স্যার কোথা থেকে হয়? ভেটেনারি কাউন্সিলিং হচ্ছে তোমাদের WBUAFS, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল কন্ডাক্টিং অথরিটি বা কন্ডাক্টিং বোর্ড, যেটা হচ্ছে তোমাদের ভেটেনারি কাউন্সিলিং করে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নেওয়া খুবই প্রয়োজন, কারণ কি আমি বারবার বলছি, কাউন্সিলিং কিন্তু প্রচন্ড পরিমাণে কমপ্লিকেটেড এবং জটিল প্রসিডিওর। যদি নিজে থেকে বুঝতে পারো তাহলে খুবই ভালো, আর যদি না পারো তাহলে আমি বারবার বলছি আমাদের পেড ব্যাচটা জয়েন করো, 1-to-1 এসে আমার সাথে সরাসরি ডিসকাস করবে, এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি ব্যাচ জয়েন করো আমি তোমাদেরকে নিরাশ করব না। ওকে, এবার আমরা ফার্স্টে ডিসকাস করব অল ইন্ডিয়া কাউন্সিলিং এর কি কি রুলস আছে, কিভাবে কাউন্সিলিংটা হয়, একটু বিস্তারিতভাবে আমরা চর্চা করতে চলেছি। ওকে, পার্টিসিপেটিং সিটস ইন অল ইন্ডিয়া কাউন্সিলিং। পার্টিসিপেটিং সিটস ইন অল ইন্ডিয়া কাউন্সিলিং কি কি আছে ভালো করে বলছি, শুনে নাও। 15% অল ইন্ডিয়া কোটা সিটস ফর এমবিবিএস, বিডিএস সিটস অফ দ্য স্টেটস, মানে ধরো প্রত্যেকটা রাজ্যের যদি আমরা কথা বলি তাহলে তাদের রাজ্যের 15% সিট অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। 100% সিটস অফ এমবিবিএস, বিডিএস অফ বিএইচইউ ওপেন, মানে কি তোমাদের যে বানারস হিন্দু ইউনিভার্সিটি আছে ওইখানে যে পুরো অ্যাডমিশনের যে প্রসিডিওরটা ওটা তোমার অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রু দিয়ে হবে, কোনো স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে হবে না।
এইমস ওপেন সিট 100% এমবিবিএস সিটস অফ এইমস অ্যাক্রস ইন্ডিয়া। যে কটা তোমাদের এইমস আছে তার 100% সিটস অল ইন্ডিয়া কাউন্সিলিং এর থ্রু দিয়ে কিন্তু ফিল হবে, স্টেট কাউন্সিলিং এর থ্রু দিয়ে কিন্তু ফিল হয় না। এছাড়া হচ্ছে 15% এআইকিউ সিটস অফ দিল্লি ইউনিভার্সিটি, আইপি ইউনিভার্সিটি, ঠিক আছে। এছাড়াও হচ্ছে জামিয়া ওপেন সিটস ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি। এছাড়াও হচ্ছে 15% অল ইন্ডিয়া কোটা সিটস অফ ইএসআইসি, দ্যাট ইজ এজিক এএমইউ ওপেন। ঠিক আছে, আমাদের কাজের ওপরে 3টে ছিল, নিচের 3টে আমাদের বেঙ্গলের বাচ্চাদের জন্য অতটা কাজের জন্য নয়। ওকে, এবার আমরা কথা বলবো কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা বাচ্চাদের ডাউট হয় এবং কিছু কিছু ইম্পর্টেন্ট মানে ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে পার্সোনালি বলছি। অনেক বাচ্চারা জিজ্ঞেস করছে যে স্যার ক্যাটাগরি শিফট কি অ্যালাউড। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 2024-এর আগে কিন্তু ক্যাটাগরি শিফট করা যেত। 2024-এর পরে যার যেই ক্যাটাগরি আছে এবং যে যেভাবে ফর্ম ফিল আপ করেছে নিটের, তাকে কিন্তু সেই ক্যাটাগরিতেই অ্যালটমেন্ট দেওয়া হবে। বোঝা গেল? তাই ক্যাটাগরি শিফট কিন্তু 2026-এ অ্যালাউড না অ্যাজ পার রুলস। যদি এই বছরে কিছু রুলসে তোমার চেঞ্জেস হয় তাহলে আমি ডেফিনেটলি আপডেট করে দেবো। মোবাইল নাম্বার, ইমেল আইডি মাস্ট বি সেম, যেটা তোমরা নিটে ফর্ম ফিল আপের টাইমে ইউজ করেছিলে সেটাই কিন্তু রাখবে। এছাড়া হচ্ছে নামের স্পেলিং বা ফোন নাম্বার এগুলো কিন্তু যেন ঠিকঠাক থাকে। ইন কেস অফ এনি মিস্টেক, যদি ধরো দেখা গেল যে তোমার নামে কোনো মিস্টেক আছে বা তোমার কোনো সার্টিফিকেটে তোমার বাবার নামের মিস্টেক আছে, তাহলে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু কোর্ট থেকে গিয়ে এফিডেভিট বানিয়ে ওটা ফাইলের সাথে অ্যাটাচ করে রাখতে হবে। কারণ কি ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে ভাই এগুলো তোমাদের কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখছি, ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে তার জন্য আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। যদি টাইম পাই এই ভিডিওতেই বলবো, আর যদি টাইম না পাই তাহলে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ কি ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তোমাদের কোনো ঠিকঠাক ডকুমেন্টস তোমরা শো না করতে পারো তাহলে কিন্তু ওই রাউন্ডের জন্য তোমরা কোনো অ্যালটমেন্ট পাবে না। তার কারণ কি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। ওকে, এবার আমরা চলে আসি স্টেপস অফ কাউন্সিলিং, স্পেশালি অল ইন্ডিয়া কাউন্সিলিং। এখন আমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং এর ব্যাপারে ডিসকাস করছি। তো ফার্স্ট স্টেপ কি, রেজিস্ট্রেশন করতে হবে। কোন ওয়েবসাইট? mcc.nic.in। সেকেন্ড কি, সিকিউরিটি ফি প্লাস রেজিস্ট্রেশন ফি সাবমিশন। এই যে সিকিউরিটি ফি প্লাস রেজিস্ট্রেশন ফি কত, এর ডিটেলস আমি তোমাকে দিচ্ছি নেক্সট স্লাইডে। থার্ড থার্ড স্টেপটা কি, চয়েস ফিলিং। তোমাদেরকে চয়েস ফিলিং এর জন্য পোর্টাল দেওয়া হবে, তোমাদেরকে চয়েস ফিলিং এর জন্য ডেটস দেওয়া হবে, ওই ডেটসে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি ভালো করে বলে রাখছি, এই যে চয়েস ফিলিং আপনারা করবেন এটার ওপরেই আপনাদের অ্যালটমেন্টটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে। তাই ঠিকঠাকভাবে প্রফেশনালিজম যদি না মেনটেন করেন, চয়েস ফিলিংটা যদি ঠিকঠাকভাবে না করেন, যদি কনফিউজ থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনাদের যে ডিজার্ভিং স্কোরে যে ডিজার্ভিং কলেজটা পাওয়া উচিত ওটা কিন্তু আপনারা পাবেন না। তাই বলি একটা এক্সপার্ট কনসালটেন্সি কিন্তু আপনারা অবশ্যই হায়ার করুন, চাইলে আমাদের পেড ব্যাচেও জয়েন করতে পারবেন। স্টেপ 4, চয়েস লকিং। চয়েস ফিলিং হয়ে যাবে, তারপরে অটোমেটিক্যালি চয়েস লকিং তোমরা করে দিতে পারো। যদি কেউ নিজে থেকে চয়েস লকিং করতে চাও করতে পারো, যদি না করতে পারো তাহলে অটোমেটিক্যালি এটা একটা প্রসেস, অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের রেজাল্ট এবং অ্যানাউন্সমেন্ট, দ্যাট ইজ রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করা হয়, এবং তারপরে হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং অ্যাট দ্য ইনস্টিটিউশন। অল ইন্ডিয়া কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং এর মধ্যে একটা মেজর ডিফারেন্স আছে। কি স্যার? সেটা আমি তোমাদেরকে বলেছি, দ্যাট ইজ অল ইন্ডিয়া কাউন্সিলিং এ ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আগে হয় না, আফটার রেজাল্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং যেই কলেজে বা যেই ইনস্টিটিউশনে তোমার অ্যালটমেন্ট হবে সেই কলেজে গিয়ে তোমাদেরকে ডকুমেন্ট ফিজিক্যালি ভেরিফাই করাতে হবে। বাট ইন কেস অফ স্টেট কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু তোমাদের আগে হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন হবে। তাই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটু স্ট্রিক্ট নিয়ম আছে। ওকে, এবার আমরা চলে আসি রেজিস্ট্রেশন ফি অ্যান্ড সিকিউরিটি ডিপোজিট কত কি দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ ফর অল ইন্ডিয়া কাউন্সিলিং। দেখো, রেজিস্ট্রেশন ফি ফর গভর্নমেন্ট যদি কথা বলি 1000 টাকা ফর জেনারেল, 500 টাকা ফর রিজার্ভ ক্যাটাগরি ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। ঠিক আছে, রেজিস্ট্রেশন ফি ফর ডিমড ইউনিভার্সিটি 5000 টাকা, এটা কিন্তু রেজিস্ট্রেশন ফিস। এবার আমরা ডিসকাস করব সিকিউরিটি ডিপোজিট। সিকিউরিটি মানি তোমাদেরকে কত ডিপোজিট করতে হবে সরকারকে। ঠিক আছে, সিকিউরিটি ডিপোজিট যদি কথা বলি, যদি তুমি গভর্নমেন্ট কলেজের জন্য করতে চাইছো তাহলে 10,000 টাকা। ঠিক আছে, যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো। যদি তুমি গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এবং তুমি যদি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকো, ফর এক্সাম্পল ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটিদের মধ্যে, তাহলে গভর্নমেন্টের জন্যই তখন তোমাকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তুমি ডিমড ইউনিভার্সিটির জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, ইন দ্যাট কেস তোমাকে 2 লাখ টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে পুরোপুরি সরকারের আন্ডারে। ঠিক আছে, গভর্নমেন্ট এআইকিউ কাউন্সিলিং এর যদি কথা বলি তাহলে একদম তোমাকে শর্টলি আমি বলে দিচ্ছি। এখানে আমি দেখো, এখানে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। গভর্নমেন্ট অল ইন্ডিয়া কাউন্সিলিং যদি তুমি করতে চাইছো, তাহলে জেনারেল স্টুডেন্ট যদি হয়ে থাকো তাহলে 10,000 হচ্ছে সিকিউরিটি ডিপোজিট প্লাস 1,000 হচ্ছে রেজিস্ট্রেশন চার্জেস, তাহলে 11,000 টাকা টোটাল তোমার খরচা আছে।
এছাড়াও যদি আমি কথা বলি রিজার্ভ ক্যাটাগরির জন্য, তাহলে গভর্নমেন্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে 5,000 চলে যাবে হচ্ছে তোমার সিকিউরিটি ডিপোজিট এবং 500 হচ্ছে তোমার রেজিস্ট্রেশন চার্জেস, তাহলে টোটাল হচ্ছে 5,500 টাকা। যদি তুমি ডিমড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে কি হবে, জেনারেলদের জন্য যদি কথা বলি 2 লাখ প্লাস তোমার হচ্ছে 1,000, তাহলে 2,01,000 হয়ে গেল তোমার হচ্ছে রেজিস্ট্রেশন, টোটাল হচ্ছে তোমাকে পেমেন্ট করতে হবে। এবং যদি তুমি ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো ইন দ্যাট কেস 2,05,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার স্যার বলুন যে অর্ডার্স অফ রাউন্ড মানে অল ইন্ডিয়া কাউন্সিলিং কিভাবে হবে, স্টেট কাউন্সিলিং কিভাবে হবে, দুটোই কি সাইমালটেনিয়াসলি হবে, কার আগে শুরু হবে কার পরে শুরু হবে। চলো তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট যবে পাবলিশ হবে তার 1 থেকে 2 সপ্তাহ পরে তোমাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হয় এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং এর রাউন্ড 1 ফিনিশ হবে, তারপরে দ্যাট ইজ তার 1 সপ্তাহ পরে স্টার্ট হবে হচ্ছে তোমাদের স্টেটের কাউন্সিলিং। ওকে, তো এই হচ্ছে সিকোয়েন্স, তোমাদেরকে বলেইছি। দেখো এআইকিউ রাউন্ড 1 হবে, তারপরে হবে হচ্ছে স্টেট কোটা রাউন্ড 1, এই দুটোর মধ্যে তোমরা টাইম পেয়ে যাবে। বাট যখনই তোমাদের স্টেট কোটা রাউন্ড 1 ফিনিশ হবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে অল ইন্ডিয়া কোটা রাউন্ড 2 এবং তারপরে আবার তোমার স্টেট কোটা রাউন্ড 2, অল ইন্ডিয়া কোটা রাউন্ড 3, স্টেট কোটা রাউন্ড 3 মপ আপ, অল ইন্ডিয়া হচ্ছে তোমাদের স্ট্রেট রাউন্ড এবং স্টেট কোটা স্টেট রাউন্ড। তো এই যে প্রসিডিওরটা প্রত্যেকটা স্টেটের জন্যই সিমিলার। আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যে কটা রাজ্য আছে প্রত্যেকটা স্টেটের কাউন্সিলিং কিন্তু একসাথে হবে এবং তার সাথে অল ইন্ডিয়া কাউন্সিলিংও একসাথে হবে। এমবিবিএস, বিডিএস, আয়ুষ প্রত্যেকটা কাউন্সিলিং, ইনফ্যাক্ট ভেটেনারি কাউন্সিলিংও কিন্তু একসাথেই হবে। তাই কাউন্সিলিং কিন্তু প্রচন্ড পরিমাণে একটা কমপ্লেক্স প্রসিডিওর, জটিল প্রসিডিওর, মিস যেন না হয়। সেশনগুলো আমি যে সেশনগুলো নিচ্ছি প্রত্যেকটা সেশন তোমরা অ্যাটেন্ড করো। এছাড়াও যদি চাইছো যে আমাদের পেড ব্যাচ জয়েন করতে, পেড ব্যাচ জয়েন করে নাও, পুরো প্রসেস আমি বলে দিয়েছি। চলো এবার আমরা ডিসকাস করবো স্যার, আমরা করলাম রেজিস্ট্রেশন করে নিয়েছি, চয়েস ফিলিং করে নিয়েছি, চয়েস লকিং করে নিয়েছি, এবার আমাদের অ্যালটমেন্ট এসেছে কি আসেনি সেই ভিত্তিতে বা রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তার ভিত্তিতে আপনি এবার রুলসগুলো বলুন। দেখো ফর এক্সাম্পল তোমাদের রাউন্ড 1 এর রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখানে দুটো কন্ডিশন, একটা কন্ডিশন হয় তোমার যে চয়েস ফিলিং করেছিলে, যে কলেজটা তুমি সিলেক্ট করেছিলে সেই কলেজটা তোমার অ্যালটমেন্ট হয়েছে, আর 2 নম্বর কন্ডিশন হয়নি। যদি অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে তার কি কি তোমাদের প্রবাবিলিটি আছে বা তোমাদের কি কি করণীয় বা তোমরা কি কি করতে পারো। দেখো ফর এক্সাম্পল আমি কথার কথা ধরছি, তুমি হয়তো এইমস এর জন্য অ্যাপ্লাই করেছিলে, দেখা গেল যে এইমস তোমার পাটনা এইমস হয়েছে, ঠিক আছে, পাটনা এইমস হয়েছে। তুমি এখানে কি করতে পারো, তুমি চাইলে ফ্রি এক্সিট করে দিতে পারো যে না আমি পাটনা এইমস নেবো না, আমি আমার স্টেটের কলেজ নেবো, আমি আইপিজিএমই আর এসএসকেএম এ কাউন্সিলিং করাবো এবং আইপিজিএমই আর এসএসকেএম এ আমি অ্যাডমিশন নেবো। তাহলে তুমি ফ্রি এক্সিট করে যেতে পারো, মানে তুমি কাউন্সিলিং থেকে সিম্পলি জাস্ট বসেছিলে, তুমি এক্সিট করে যেতে পারো, ফ্রি এক্সিট। আচ্ছা স্যার ফ্রি এক্সিট যদি করি তাহলে রাউন্ড 2 তে বসতে পারবো? ইয়েস বসতে পারবে, অবশ্যই বসতে পারবে। কেন স্যার? কারণ কি রাউন্ড 1 এ ফ্রি এক্সিট অফিসিয়ালি অ্যালাউড আছে, ঠিক আছে, শুধুমাত্র রাউন্ড 1 এ অ্যালাউড। ফর এক্সাম্পল দেখা গেল তুমি এইমস পাটনা পেয়েছো, তুমি চাইছো যে না আমি এইমস পাটনা পেয়েছি, আমি এইমস দিল্লির জন্য ট্রাই করবো, আমি আপগ্রেডেশন করাবো। তো ইন দ্যাট কেস কি করতে পারো, তুমি অ্যাডমিশন নাও এবং আপগ্রেডেশন করাও, ঠিক আছে। ওই ক্ষেত্রেও তুমি সরাসরি রাউন্ড 2 তে প্রসিড করে যাবে। ইন দ্যাট কেস তুমি বললে না আমি এইমস পাটনাতে ভাই আমি স্যাটিসফাইড না, আমি কাউন্সিলিং করাবো না, তুমি কি করলে, তুমি বললে আমি কাউন্সিলিং করাবো না, ঠিক আছে। তো যদি স্যাটিসফাইড না থাকো তুমি লিভ করে যাও, ফ্রি এক্সিট করে দাও, তোমার কাউন্সিলিং হয়ে গেল ওইখানেই এন্ড, ঠিক আছে, সিম্পলি। এবার আমরা কথা বলি যদি তোমার অ্যালটমেন্ট না হয়ে থাকে, যদি অ্যালটমেন্ট না হয়ে থাকে তুমি সরাসরি মোটামুটি রাউন্ড 2 তে প্রসিড করে যাবে। তো এই হচ্ছে তোমাদের রাউন্ড 1 রেজাল্টের পর বা রাউন্ড 1 এর কাউন্সিলিং নিয়ম। এবার তুমি ধরো রাউন্ড 2 তে প্রসিড করলে, ওটা ধরো তুমি আপগ্রেডেশন করে প্রসিড করেছো কি তুমি ফ্রি এক্সিট করে প্রসিড করেছো বা তোমার কোনো অ্যালটমেন্ট আসেনি, তুমি মোট কথা রাউন্ড 2 তে পার্টিসিপেট করেছো। রাউন্ড 2 তে তোমার অ্যালটমেন্ট হয়েছে বা হয়নি সেই ভিত্তিতে তোমাদের আমরা এবার কি কি পসিবিলিটিস আছে সেটার ব্যাপারে ডিসকাস করবো। দেখো তো বেসিক্যালি রাউন্ড 2 এর রেজাল্ট বেরোলো, দুখানা কন্ডিশন, একটা হচ্ছে অ্যালটমেন্ট হয়েছে বা একটা অ্যালটমেন্ট হয়নি। যদি অ্যালটমেন্ট না হয়ে থাকে তাহলে সরাসরি আগেন রাউন্ড 3 তে তুমি প্রসিড করে দেবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি এইমস পাটনাতে পেয়েছিলে, তুমি কি করলে, তুমি আপগ্রেডেশন করেছিল। যদি আপগ্রেডেশন করিয়ে থাকো এবং ধরো আপগ্রেডেশন করানোর পরে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, ফর এক্সাম্পল এইমস পাটনা থেকে এইমস দিল্লি পেয়ে গেছো এবং তুমি বলছো না ভাই এইমস দিল্লি টপ কলেজ, আমি স্যাটিসফাইড, আমি অ্যাডমিশন নেবো, তাহলে ইন দ্যাট কেস তুমি ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমার কাউন্সিলিং ক্লোজ হয়ে যাবে। ওকে, বাট হয়তো এরকম হতে পারে তুমি এইমস পাটনাতে পেয়েছিলে, তুমি আপগ্রেডেশন করেছো, দেখা গেলো এইমস ভুবনেশ্বরে তোমার এসছে, তুমি বললে না ভাই আমি স্যাটিসফাইড না, আমি আবার আপগ্রেডেশন করাবো। ইন দ্যাট কেস কি করতে হবে, তোমাকে আবার আপগ্রেডেশন করাতে হবে এবং তুমি আপগ্রেডেশন করাবে এবং সরাসরি তুমি রাউন্ড 3 তে প্রসিড করে যাবে। তুমি এইমস পাটনাতে ছিলে রাউন্ড 1 এ, আপগ্রেডেশন করিয়েছো, এইমস ভুবনেশ্বরে এসছে, তুমি বলছো যে ধুর কাউন্সিলিং হচ্ছে না ঠিকঠাক ভাবে, আমি প্রসিড করবো না,
আমি এইখানেই ফিনিশ করে দেবো, আমি রিপোর্টই করবো না। তুমি যদি রিপোর্ট না করো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার যে সিকিউরিটি ডিপোজিটটা ছিল, দ্যাট ইজ 11,000 টাকা ইন কেস অফ গভর্নমেন্ট, তোমার কিন্তু ওটা ফরফিট হয়ে যাবে। হ্যাঁ, তুমি রাউন্ড 3-তে আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করে আবার পার্টিসিপেট করতে পারো, বাট তোমার সিকিউরিটি ফিস ফরফিট হয়ে যাবে। ওকে, এবার যেই স্টুডেন্টগুলো ফ্রি এক্সিট করে দিয়েছিল, মানে ফর এক্সাম্পল তুমি রাউন্ড 1-এ এমস পাটনা পেয়েছিলে, তুমি ফ্রি এক্সিট করে দিয়েছিলে, তখন কি হলো, আবার রাউন্ড 2-তে ফ্রেশ ভাবে তুমি চয়েস ফিলিং করেছিলে এবং ফ্রেশ অ্যালটমেন্ট এসছে, দেখা গেছে তোমার ফ্রেশ ভাবে এবারে এসছে হচ্ছে তোমাদের এমস ভুবনেশ্বর। এবার তোমার চয়েস কি, যে হ্যাঁ আমার এমস ভুবনেশ্বর এসছে, আগের থেকে বেটার কলেজ, আমি নিয়ে নেবো। যদি স্যাটিসফাইড থাকো, অ্যাডমিশন কমপ্লিট, কাউন্সিলিং ফিনিশ। যদি বলো যে না এমস ভুবনেশ্বর এসছে, আমি আবার আপগ্রেড করাবো, তাহলে যদি আপগ্রেড করাও তাহলে তোমার সরাসরি তুমি রাউন্ড 3-তে প্রসিড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে রাউন্ড 2 এর নিয়ম কানুন, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এবার প্রশ্ন হচ্ছে হু আর নট এলিজিবল ফর রাউন্ড 2, কোন কোন বাচ্চারা রাউন্ড 2 এর জন্য এলিজিবল নয়। নাম্বার 1, ইনঅ্যাডিকুয়েট ডকুমেন্টেশন, যার কাছে ভাই ডকুমেন্টেশন ঠিক মতন রেডি নেই, তারা নয় এলিজিবল। এবং 2 নম্বর কথা, যেই বাচ্চারা রাউন্ড 1 এবং রাউন্ড 2-তে রেজিস্ট্রেশনই করেনি, রেজিস্ট্রেশন না করলে সে কিভাবে এলিজিবল হবে, তো রেজিস্ট্রেশন করেনি, তারা নট এলিজিবল। ঠিক আছে, ওকে, কিছু কিছু ইম্পর্টেন্ট রুলস আছে, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, মন দিয়ে একবার শুনে নাও। ইফ আপগ্রেডেড ইন রাউন্ড 2, ফর এক্সাম্পল রাউন্ড 1-এ তুমি অ্যালটমেন্ট পেয়েছিলে, রাউন্ড 1 থেকে আপগ্রেডেশন করেছিলে, রাউন্ড 2-তে গেছো, এবং বলছে ইফ আপগ্রেডেড ইন রাউন্ড 2, তোমার হয়তো রাউন্ড 2-তে আপগ্রেডেশনের থ্রুতে একটা কলেজ এসছে, the candidate must take relieving form from round 1 seat and join round 2 seat। মানে এমস পাটনাতে তোমার রাউন্ড 1-এ অ্যালটমেন্ট হয়েছিল, রাউন্ড 2-তে আপগ্রেডেশন করেছো, এমস ভুবনেশ্বরে অ্যালটমেন্ট এসছে। যদি তুমি এমস ভুবনেশ্বরে অ্যাডমিশন নিতে চাও, তাহলে ইন দ্যাট কেস কি করতে হবে, এমস পাটনা থেকে তোমাকে রিলিভিং ফর্ম তুলে, একটা সার্টিফিকেট থাকে ওইখানে তোমাকে আন্ডারটেকিং করতে হয়, ফর্ম ফিল করতে হয়, এবং ওই রিলিভিং লেটারটা এমস পাটনা থেকে তুলে এনে তোমাকে এমস ভুবনেশ্বরে জমা দিতে হবে। ঠিক আছে, নাম্বার 1, ক্যান্ডিডেটস অ্যালটেড সিটস ইন রাউন্ড 2 বাট ডোন্ট রিপোর্ট অর জয়েন অ্যালটেড ইনস্টিটিউট শ্যাল ফরফিট দেয়ার সিকিউরিটি ডিপোজিট। যেমন কি আমি তোমাকে বললাম, তোমার অ্যালটমেন্ট এসছে বাট তুমি রিপোর্টই করোনি, এই যে তুমি যদি রিপোর্ট না করো, তাহলে ইন দ্যাট কেস কি হবে, তোমার সিকিউরিটি ফিসটা ফরফিট হয়ে যাবে, বাট তুমি রাউন্ড 3-র জন্য এলিজিবল হয়ে যাবে। মানে আমি বোঝানোর চেষ্টা করছি, ফর এক্সাম্পল রাউন্ড 1-এ তোমার এমস পাটনা ছিল, তুমি আপগ্রেডেশন করিয়েছো, আপগ্রেডেশন করানোর পর এমস ভুবনেশ্বর পেয়েছো, তোমার মনে হলো না আমার আপগ্রেডেশন ঠিকঠাক মতন হচ্ছে না, আমি রিপোর্টই করবো না কলেজে। ঠিক আছে, যদি তুমি রিপোর্ট না করো, তুমি কাউন্সিলিং থেকে বার হবে না, বাট তোমার সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু আর তুমি রিটার্ন পাবে না। তখন কিন্তু তুমি কমপ্লেন করতে পারবে না কি স্যার আমার সিকিউরিটি ডিপোজিট কেন ফরফিট করে দেওয়া হলো, বা আমার সিকিউরিটি ডিপোজিট কেন পাবো না। তো এইগুলো কিন্তু রুলসের মধ্যে আছে, তাই রুলসগুলো প্রপারলি তোমাকে স্টাডি করতে হবে, তবেই কিন্তু তুমি আলটিমেটলি সবকিছু টাকা পয়সা যেগুলো তুমি হিসাব চাইছো সেগুলো ফেরত পাবে, আদারওয়াইজ পাবে না। ঠিক আছে, ওকে, ক্যান্ডিডেটস গেটিং আপগ্রেডেড ইন রাউন্ড 2 শ্যাল নট হ্যাভ এনি ক্লেম অন রাউন্ড 1 সিট। এটা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল তুমি রাউন্ড 1-এ এমস পাটনা পেয়েছিলে, আপগ্রেডেশন করালে, রাউন্ড 2-তে এমস ভুবনেশ্বর পেয়েছো, মাথায় রাখবে যদি তুমি ফরফিট করে দিতে রাউন্ড 1-এ, যদি তুমি ফ্রি এক্সিট করে যেতে, রাউন্ড 2-তে আবার ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন করলে, চয়েস ফিলিং করলে, এবং ফ্রেশ অ্যালটমেন্ট হলো এমস ভুবনেশ্বর, তখন কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারতে। ঠিক আছে, বাট মাথায় রাখো একটা জিনিস, যদি তোমার এমস পাটনাতে অ্যালটমেন্ট চলে আসে এবং তুমি আপগ্রেড করে রাউন্ড 2-তে এমস ভুবনেশ্বরে পেয়েছো, তখন কিন্তু তুমি বলতে পারবে না যে স্যার আমার আগের কলেজটাতেই আমি অ্যাডমিশন নিতে চাইছি, এটা কিন্তু রুলের এগেনস্টে। ঠিক আছে, তো ওটাই কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ক্যান্ডিডেটস গেটিং আপগ্রেডেড ইন রাউন্ড 2 শ্যাল নট হ্যাভ এনি ক্লেম অন রাউন্ড 1 সিট। বোঝা গেল? If a candidate freshly registered in round 2 is not allotted a seat, he or she can participate in round 3 ডিরেক্টলি উইদাউট এনি ফ্রেশ ডিসিশন। যেমন বললাম যে ধরো একটা স্টুডেন্ট রাউন্ড 2-তে অ্যালটমেন্ট আসেনি, সে সরাসরি রাউন্ড 3-তে প্রসিড করে যাবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট পয়েন্ট কি বলছে, হাউএভার ইফ অ্যান আপগ্রেডেড ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট রাউন্ড 1 সিট হি মে অ্যাভেল এক্সিট উইথ ফরফিচার অফ মানি উইদিন 2 days। ঠিক আছে, দেখো এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে শোনো, ভালো করে এই পয়েন্টটা বুঝে নাও, কারণ কি এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। ফর এক্সাম্পল একটা বাচ্চা স্টেটের জন্য ফোকাস আছে এবং একটা বাচ্চা অল ইন্ডিয়া কাউন্সিলিং এর জন্য ফোকাসড আছে। কারা কারা এই ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে? যারা বেসিক্যালি যাদের নাম্বার অত্যাধিক ভালো আছে। ফর এক্সাম্পল একটা বাচ্চা যার 670 680 নাম্বার আছে, সে চাইছে আমি একবার অল ইন্ডিয়া কাউন্সিলিংও করাবো এমস এর জন্য এবং স্টেট কাউন্সিলিংও করাবো আমার কলকাতার টপ টপ কলেজগুলোর জন্য। এবার ব্যাপারটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিলিং আগে স্টার্ট হয়, তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে ও পার্টিসিপেট করেছে, রেজিস্ট্রেশন করেছে, সিকিউরিটি মানি দিয়েছে, সব কিছু করেছে। রাউন্ড 1-এ অল ইন্ডিয়া কাউন্সিলিং এর রাউন্ড 1-এ ওর সিট অ্যালটমেন্ট হয়ে গেছিল। ঠিক আছে, ওকে,
ততক্ষণে কি হয়েছে, রাউন্ড ওয়ানে তোমার সিট অ্যালটমেন্ট হয়েছে এবং স্টেট কাউন্সিলিং এখনো স্টার্ট হয়নি, কারণ কি স্টেট কাউন্সিলিং তার এক সপ্তাহ পরে স্টার্ট হয়। ওকে, ও কি করেছিল, যেহেতু ওর সিট অ্যালটমেন্ট হয়ে গেছিল, ও চাইছিল ওই সিটটাকে আমি হোল্ড করে রাউন্ড টুতে একবার প্রসিড করি, ততক্ষণে আমার এখানে স্টেট কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, আমি স্টেট কাউন্সিলিং এ ফোকাস করবো। ওকে, ভেরি গুড। ও কি করলো, রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট পেয়ে গেছিল, ও আপগ্রেড করালো, রাউন্ড টুতে ও প্রসেসিং করালো এবং রাউন্ড টুতে ওর কোনো আপগ্রেডেশন হয়নি। ইন দ্য মিন টাইম স্টেট কোটায় ও কাউন্সিলিং করেছিল, স্টেটের কাউন্সিলিং করেছিল, ওর মেডিকেল কলেজ কলকাতায় অ্যালটমেন্ট হয়ে গেছে। এবার এটা একটা মেন্টালিটি কাজ করে বাচ্চাদের, যে ভাই আমার যখন স্টেটে টপ কলেজ অ্যালটমেন্ট হয়ে গেছে, আমি কেন অল ইন্ডিয়া কাউন্সিলিং এ বাইরে চলে যাবো, বেকার, আমি স্টেটে থাকবো, স্টেটে ফেসিলিটি নেবো। ইন দ্যাট কেস তুমি যদি স্টেট কাউন্সিলিং করাচ্ছ এবং ফর এক্সাম্পল তুমি এইমস পাটনাও পেয়েছিলে এবং তুমি এখানে আমাদের রাজ্যের কাউন্সিলিং করিয়ে 85% থ্রু দিয়ে তুমি মেডিকেল কলেজ কলকাতা পেয়ে গেছো। এবার মেডিকেল কলেজ কলকাতায় তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে দুদিনের মধ্যে, এই পয়েন্টটা ভালো করে শুনে নাও, দুদিনের মধ্যে তোমাকে এইমস পাটনা থেকে রিলিভিং একটা ফর্ম থাকে, সেই ফর্মটা নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজ কলকাতার জমা করতে হবে, তবেই কিন্তু তোমার অ্যাডমিশন কমপ্লিট হবে, নাহলে তোমার স্টেট কাউন্সিলিং এ যে মেডিকেল কলেজের সিটটা ছিল ওটা কিন্তু তোমার অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে, হাতের পায়ে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই কমপ্লেক্স প্রসিডিওর, তাই বারবার বলছি, যারা যারা কাউন্সিলিং এ কনফিউজ আছো, কি করব না করব, যারা কনফিউজ আছে তাদেরকে আমি বারবার বলছি, ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেল একমাত্র ওয়েস্ট বেঙ্গলের চ্যানেল যে তোমাদেরকে ডিটেলস সবকিছু ইনফরমেশন দেয় A to Z। আমরা অফলাইন এবং অনলাইন কাউন্সিলিং করাই, আর যদি পেড ব্যাচ জয়েন করতে চাও, ওটা ওয়ান স্টপ সলিউশন হয়ে যাবে তোমাদের জন্য। কিভাবে জয়েন করবে আমি ভিডিওর স্টার্টিংয়েই বলে দিয়েছিলাম। এবার চলে আসি রাউন্ড থ্রিতে, ঠিক আছে। আগেন রাউন্ড থ্রিতে দুখানা পসিবিলিটিস, অ্যালটমেন্ট হতে পারে বা অ্যালটমেন্ট যদি না হয়। যদি অ্যালটমেন্ট না হয় তাহলে সে সরাসরি তারপরে রাউন্ড, দ্যাট ইজ স্টে রাউন্ডে চলে যাবে। আর যদি অ্যালটমেন্ট হয়, কি কি পসিবিলিটিস আছে দেখো। যদি অ্যালটমেন্ট হয়, এটাই তোমার ফাইনাল সিট, মনে রাখবে। যদি অ্যালটমেন্ট হয়, তুমি সরাসরি যেই কলেজে, ফর এক্সাম্পল এইমস পাটনা ছিল, তারপরে তোমার আবার রাউন্ড টুতে তুমি আপগ্রেডেশন করিছো, ঠিক আছে, বা তোমার ফ্রেশ অ্যালটমেন্ট এসছে, ধরে নিচ্ছি এইমস ভুবনেশ্বরে, তখন তুমি কি করলে, বললে যে না আমি যেহেতু রাউন্ড থ্রি এটা লাস্ট রাউন্ড, আমি এইমস ভুবনেশ্বরে অ্যাডমিশন নিয়ে নেবো, তো কলেজে রিপোর্ট করবে এবং তোমার কাউন্সেলিং ওইখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, যদি ফর এক্সাম্পল তুমি রিপোর্ট না করো, এইমস ভুবনেশ্বরে অ্যালটমেন্ট এসে রিপোর্ট না করলে, সিকিউরিটি মানি ফোরফিট হয়ে যাবে এবং তুমি কিন্তু কাউন্সিলিং এর বাইরে চলে যাবে। স্যার কেন কাউন্সিলিং এর বাইরে চলে যাবে রাউন্ড ফোরে, বা আমি স্ট্রে রাউন্ডে কেন যেতে পারবো না? তার রিজন আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ কি, স্ট্রে রাউন্ডে পার্টিসিপেট করার জন্য দুখানা নিয়ম আছে। কি, যে বাচ্চা অল ওভার ইন্ডিয়াতে কোনো রাউন্ডে কোনো কলেজ পায়নি, একমাত্র সেই কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবে। স্যার আমি তো এখানে কলেজ ছেড়ে দিচ্ছি, আমি তো এক্সিট করে যাচ্ছি, তাহলে তো আমি তো পারবো না। তোমার কিন্তু অফিসিয়ালি অ্যালটমেন্ট চলে এসেছে এইমস ভুবনেশ্বরে, তুমি রিপোর্ট করছো না, তুমি অ্যাডমিশন নিচ্ছ না, সেটা তোমার ফল্ট। তুমি কাউন্সিলিং রুলসের এগেনস্টে কাজ করছো, তাই জন্য তোমার সিকিউরিটি মানি যেটা ছিল ওটা ফোরফিট করে নেবে এবং তুমি ফার্দার আগে কিন্তু আর কোনো পার্টিসিপেট করতে পারবে না ফার্দার রাউন্ডসে। তোমার এইমস পাটনা ছিল, তুমি আপগ্রেডেশন করেছো, এইমস ভুবনেশ্বর হয়েছে, তোমার এইমস ভুবনেশ্বর থেকে আপগ্রেড হয়ে আমি ধরে নিচ্ছি এইমস গুয়াহাটি হয়েছে। তুমি কি করলে, বললে যে না আমি আমার মোটামুটি আপগ্রেডেশন করিয়েছি, আমি বেটার কলেজ পেয়ে গেছি, তুমি রিপোর্ট করলে, অ্যাডমিশন নিলে, তোমার কাউন্সিলিং ফিনিশ, তোমার একাডেমিক্স ইয়ার স্টার্ট হয়ে যাবে কিছুদিন পরে, মানে তুমি আর ফার্দার কাউন্সিলিং করতে পারবে না, তোমার কাউন্সিলিং ক্লোজ হয়ে গেল, তুমি এবার তোমার স্টাডিতে ফোকাস করো। ফর এক্সাম্পল তুমি এইমস পাটনাতে রাউন্ড ওয়ানে পেয়েছিলে, আপগ্রেডেশন করিয়েছিলে, রাউন্ড টুতে তুমি এইমস ভুবনেশ্বর পেয়েছো, রাউন্ড থ্রিতে আপগ্রেডেশন করিয়েছিলে এইমস গুয়াহাটির জন্য, বাট তুমি এইমস গুয়াহাটি পাওনি। তখন ইন দ্যাট কেস কি হবে, যদি আপগ্রেডেশন না হয়, তাহলে বাধ্যতামূলকভাবে তোমার রাউন্ড টুতে যে কলেজটা তুমি পেয়েছিলে, দ্যাট ইজ এইমস ভুবনেশ্বর, সেটাতেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে। বোঝা গেল? এই হচ্ছে কাউন্সিলিং রুলস, ঠিক আছে। চলো, আবার ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার, কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলছি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইফ ইউ ওয়ান্ট টু লিভ কলেজ, যদি তোমার মনে হয় যে আমি কলেজ ছাড়বো, দেন ডোন্ট টেক অ্যাডমিশন ইন দ্যাট কলেজ, তাহলে অ্যাডমিশন নিও না, এক নম্বর। ইফ ইউ ওয়ান্ট টু টেক আ সিট, ইফ ইউ ওয়ান্ট আ সিট, দেন টেক অ্যাডমিশন। যদি তোমার মনে হয় যে আমি সিট নেবো, তাহলে অ্যাডমিশন নাও, বাট ইউ কান্ট অ্যাপিয়ার ফর মপ আপ স্টেট কাউন্সিলিং আগেন। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম, একটা বাচ্চার ধরো তার ভালো স্কোর আছে, 670 680 স্কোর আছে, সে কি করবে, অবভিয়াসলি অল ইন্ডিয়া কাউন্সিলিং করাবে, এমসের জন্য স্টেট কাউন্সিলিং করাবে। বাট মাথায় রাখবে, যদি তুমি অল ইন্ডিয়াতে রাউন্ড ওয়ান, রাউন্ড টু বা রাউন্ড থ্রি, এই তিনটের মধ্যে কোথাও যদি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু স্টেটের জন্য পরে ভাই তুমি আর মপ আপ বা হচ্ছে এই মপ আপ বলছি, স্ট্রে রাউন্ডের জন্য তুমি কিন্তু এলিজিবল নয়, একদম ক্লিয়ার কাট। বাট এখানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই, কারণ কি, আমার আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী তোমাদেরকে আমি বলবো যে তোমরা রাউন্ড থ্রি এর আগে মোটামুটি
সেটেলমেন্ট নিয়ে নাও, রাউন্ড 3 আগে অ্যাডমিশন নিজেদের কমপ্লিট করে নাও, কারণ কি স্ট্রে রাউন্ড বলো এগুলো খুবই রিস্কি হয়ে যায়। হয়ে গেল। ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন মপ আপ রাউন্ড, যদি আমি ধরে নিচ্ছি এবার ইন কেস তুমি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, দেন ইউ হ্যাভ টু টেক রিস্ক অ্যান্ড হ্যাভ টু রিজাইন ফ্রম দ্য রাউন্ড 3 অ্যালটেড কলেজ। তাহলে তোমাকে কি করতে হবে, রাউন্ড 3তে যে কলেজটা অ্যালটমেন্ট হয়েছিল সেখান থেকে তোমাকে রিজাইন করতে হবে। কিন্তু স্যার আপনি যে বললেন আমি যদি রিপোর্ট না করি বা রিজাইন করে দিই তাহলে তো আমার সিকিউরিটি মানি ফোরফিট হয়ে যাবে, না ওটা আলাদা জিনিস। ওটা হচ্ছে তুমি যদি রিপোর্ট না করো, আর এটা হচ্ছে রুলস এর মধ্যে পড়ে যে তোমাকে রিজাইন দিতে হবে। একটা উইন্ডো পিরিয়ড ওপেন থাকে, ওই উইন্ডো পিরিয়ড মানে 3-4 দিনের মধ্যে তোমাকে কলেজে ভিজিট করতে হবে, প্রিন্সিপালের সাথে কথা বলতে হবে, পোর্টাল থেকে তোমাকে সারেন্ডার করতে হবে, যেটাকে বলে সিট সারেন্ডার। সিট সারেন্ডার করলে কলেজওয়ালা তোমাকে রিলিজ করে দিল, এনওসি দিয়ে দিল, তুমি আগেন আবার মপ আপ রাউন্ডে বা স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে রুলস এর মধ্যে পড়ে। ওকে, অ্যান্ড ইফ ইউ ডোন্ট গেট আ সিট ইন স্টেট মপ আপ রাউন্ড দেন ইউ উইল হ্যাভ নো অপশন ফার্দার। কিন্তু এখানে একটা রিস্ক আছে। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি কথার কথা 670 পেয়েছিলে তুমি রাউন্ড 3তে, আমি বলে দিচ্ছি ফর এক্সাম্পল এইমস ভুবনেশ্বর পেয়ে গেছো, আর এইখানে ততক্ষণে ধরো ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং চলছিল ওইখানে অলমোস্ট সব কটা সিট ফিল্ড। তুমি কি করলে, এইখানে দ্যাট ইজ এইমস পাটনাতে তুমি রিজাইন দিলে এবং ওয়েট করছিলে যে আমি স্ট্রে রাউন্ডে পার্টিসিপেট করবো এবং একটা টপ কলেজ পাবো। কিন্তু স্ট্রে রাউন্ড যখন ওপেন হলো তখন দেখা গেল সিট ম্যাট্রিক্সে মেডিকেল কলেজ কলকাতা বা টপ যে কলেজগুলো আছে সেখানে কিন্তু একটাও সিট অ্যাভেলেবেল নেই। তো ইন দ্যাট কেস তুমি কিন্তু পুরোপুরি এই বছরে একটা সিট না পেয়ে কিন্তু আলটিমেটলি তোমার কাউন্সিলিংটা ক্লোজ হয়ে যাবে। মানে তুমি একটা সিট ছাড়াই কিন্তু তোমাকে আলটিমেটলি, যেটা আমি বলতে চাইছি, তুমি কোনো সিট পাবে না এবং তোমাকে কিন্তু খালি হাতে বসে থাকতে হবে নেক্সট ইয়ারের জন্য। তো এটা কিন্তু আবার একটু রিস্কি হয়ে যায়, ঠিক আছে। ওকে, এবার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের নিয়ম কি আছে, ফ্রেশ রেজিস্ট্রেশন শ্যাল বি ডান ফর ফাইনাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। তো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য যারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে গেছে তার জন্য দরকার নেই, বাট যারা নতুন তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটা জিনিস, তোমার অল ইন্ডিয়া ডেটা প্লাস স্টেটের ডাটা হচ্ছে, স্টেট থেকে ডেটাগুলো প্রত্যেকটা স্টেটের ডেটা এমসিসি কে শেয়ার করে দেওয়া হয়, কি কারা কারা বুঝতে পারবে, কারণ কি ওই যে নিয়মটা আছে আমি তোমাকে বললাম যে যারা অল ওভার ইন্ডিয়া কোথাও কোনো কলেজ পায়নি তারাই একমাত্র এলিজিবল। তো ওই জিনিসটা চেক করার জন্য এমসিসি বলে যে প্রত্যেকটা স্টেটের ডেটা আমাকে পাঠিয়ে দাও। 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, ইফ আ ক্যান্ডিডেট ইজ অ্যালটেড আ সিট ইন স্ট্রে রাউন্ড হি হ্যাজ টু জয়েন দ্য অ্যালটেড সিট এলস হি অর শি শ্যাল বি ডিবার্ড ফ্রম নিট কাউন্সিলিং অফ এমসিসি কনসিকিউয়েন্ট ইয়ার। এটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে রাখো এই জিনিসটা, যে যদি তোমার স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে তুমি পার্টিসিপেট করলে এবং দেখা গেল যে তুমি একটা কলেজ পেলে, যেই কলেজে তুমি পাবে সেই কলেজে কিন্তু তোমাকে ম্যান্ডেটরি অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি অ্যাডমিশন না নাও তাহলে তার দুখানা তোমাদের বড় লস আছে। একটা লস, তোমাকে হিউজ পরিমাণে পেনাল্টি পেমেন্ট করতে হবে, আর 2 নম্বর তোমাকে 1 বছর নিট দেওয়া থেকে ব্যান করে দেওয়া হবে। মানে ফর এক্সাম্পল তুমি যদি 2026-এর স্ট্রে রাউন্ডে একটা কলেজ পেয়ে গেছো বাট তুমি ছেড়ে দিলে কলেজটা, তুমি নিলে না, ইন দ্যাট কেস দুটো নিয়ম আছে, হয়তো হাই পেনাল্টি, প্রচন্ড পরিমাণে পেনাল্টি তোমাকে পেমেন্ট করতে হবে টাকার, এবং 2 নম্বর তুমি 2027-এর পরীক্ষাতেই বসতে পারবে না, তোমাকে 2028-এর জন্য আগেন অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, ক্যান্ডিডেটস হু জয়েন দ্য অ্যালটেড সিট ইন রাউন্ড 3 of AIQ deemed Central University of AIIMS Nursing. Candidates allotted a seat in round 3 of MCC and not reported. Candidates who have not registered in any of the previous 3 rounds, যারা যারা কোথাও রেজিস্টার করেনি। Candidates joined or holding a seat in state quota at the time of stray vacancy round as the data shared by the state authorities. এগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং অল ইন্ডিয়া কাউন্সিলিং 15%। এবার আমরা বিস্তারিতভাবে চর্চা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং 85% কোটার ব্যাপারে। স্যার এক্সপেক্টেড ডেট কি আছে, 1 month আফটার রেজাল্ট, ঠিক আছে, 1 মাস আফটার রেজাল্ট। মানে তোমার আমরা যদি এক্সপেক্ট করি 9 থেকে 14 জুনের মধ্যে রেজাল্ট বেরোবে, তাহলে জুলাইয়ের 9 থেকে 14 বা 15 তারিখের মধ্যে তোমাদের স্টেট কাউন্সিলিং স্টার্ট হবে। চলো স্টেট কাউন্সিলিং এর নিয়মগুলো ভালো করে জেনে নাও, কারণ কি ম্যাক্সিমাম বাচ্চারা স্টেট কাউন্সিলিং এর জন্যই কিন্তু ফোকাস করবে। ওকে স্যার, আমাদের ওয়েবসাইট কি আছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে WBMCC। WBMCC এর মধ্যে তোমরা যাবে, ক্লিক করবে, ক্লিক করলেই তোমরা ওইখানে অপশন পাবে যে ইউজি মেডিকেল, পিজি মেডিকেল, ঠিক আছে, ইউজি আয়ুষ, পিজি আয়ুষ। তোমাদেরকে কি করতে হবে, যদি তোমরা MBBS BDS এর কাউন্সিলিং করাও তাহলে তোমাদেরকে ইউজি মেডিকেল এবং ডেন্টালে ক্লিক করতে হবে। ওকে, এবং যদি তোমরা আয়ুষ কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাও তাহলে ইউজি আয়ুষ কাউন্সিলিং এ ওখানে ক্লিক করতে হবে, কোনো অপশন থাকে। স্যার দুটো কাউন্সিলিং কি একসাথেই হয় না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন দুটো কাউন্সিলিং এর মধ্যে অনেকটা পরিমাণে গ্যাপ থাকে। MBBS এর
দুটো তিনটে রাউন্ড শেষ হবে স্টেটের, তারপরে গিয়ে কিন্তু আয়ুষ কাউন্সিলিং স্টার্ট হয়। তো যারা যারা আয়ুষ কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চাইছো তারা অবশ্যই একবার এখানে এমবিবিএস বিডিএস এ ট্রাই করে নিও। যদি না হয় তাহলে ইউ আর ফ্রি টু পার্টিসিপেট ইন রাউন্ড কাউন্সিলিং অফ আয়ুষ, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে ব্যাপার। স্যার স্টেপগুলো কি আছে? দেখো, স্টেপ হচ্ছে যেমন তোমার অল ইন্ডিয়া কাউন্সিলিং এ ওরকম হচ্ছে তোমার সেম টু সেম স্টেট কাউন্সিলিং এও তোমাদের স্টেপ আছে, কিছু কিছু জিনিস আলাদা। ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। স্যার রেজিস্ট্রেশন চার্জেস কত? রেজিস্ট্রেশন হচ্ছে 2000 টাকা দিয়ে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের 1500 টাকা। স্যার কি কি ডিটেলস লাগবে? তোমাদের যেমন ভাবে তোমরা নিটের ফর্ম ফিল আপ করেছিলে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে অ্যাজ ইট ইজ এখানেও ফিল আপ করতে হবে। স্যার কোনো ডকুমেন্টস আপডেট করতে হবে? দেখো, ডকুমেন্টেশনের জন্য বলে রাখছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এ কিন্তু আলাদা হয়। ডকুমেন্টস তোমাদেরকে আপগ্রেড করতে হয় না বা আপলোড করতে হয় না পোর্টালে, ঠিক আছে? স্যার তাহলে ডকুমেন্ট কখন ভেরিফাই হবে? ডকুমেন্ট ভেরিফাইয়ের জন্য তোমাদেরকে আলাদা ডেট দেওয়া হবে। সেই ডেটে গিয়ে তোমাদেরকে ফিজিক্যালি তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে, সেটার ব্যাপারে আমি বলছি। তো রেজিস্ট্রেশন করলে সবকিছু ডিটেলসগুলো তোমরা ওইখানে পুট ইন করলে, তারপরে ওইখানে একটা ফি পেমেন্টের অপশন থাকবে, ফি পেমেন্ট করবে। তারপরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেটস দেওয়া হবে। স্যার কোথায় হবে ডকুমেন্ট ভেরিফিকেশন? তোমরা যেই এলাকায় থাকো তার আশপাশে যে কটা মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্টের যে কটা মেডিকেল কলেজ আছে, সেই নিয়ার বাই মেডিকেল কলেজেই কিন্তু তোমাদের সেন্টার পড়বে। একটা পার্টিকুলার ডেট এবং টাইম তোমাদেরকে মেনশন করে দেওয়া হবে। ওই ডেট এবং টাইমে গিয়েই কিন্তু তোমাদের যে কটা ডকুমেন্টস আছে সেগুলো তোমাদের ভেরিফাই করাতে হবে। স্যার কি কি ডকুমেন্টস, দ্যাট কমপ্লিট ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো, তাই নিশ্চিন্তে থাকো। ডকুমেন্ট ভেরিফিকেশন আমাদের অ্যালটমেন্টের আগেই হয়ে যায়। ইন কেস অফ অল ইন্ডিয়া কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যালটমেন্টের পরে তোমাদের অ্যালটেড যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনে গিয়ে তোমাদেরকে করতে হয়। আরেকটা জিনিস বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রচন্ড পরিমাণে স্ট্রিক্টলি হয়। 2022-এ আমি কথা বলছি, 1000 থেকে 1500 বাচ্চার ডকুমেন্টস ইনকমপ্লিট ছিল বা ডকুমেন্টস ঠিকঠাক ছিল না বলে ওরা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল, সরাসরি বাতিল করে দেওয়া হয়েছিল। তাই ডকুমেন্ট প্রত্যেকটা কিন্তু রেডি করা বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। ঠিকঠাকভাবে ডকুমেন্ট যদি না রেডি করে রাখো, নাম্বার ভালো, র্যাঙ্ক ভালো, কিন্তু কলেজ পাবে না। ওকে, আচ্ছা স্যার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে কি প্রসিডিওর? যে কটা বাচ্চার সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে, তাদের ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে যে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এবং যাদের যাদের এই মেসেজগুলো আসবে সেই কটা বাচ্চার পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। স্যার হোয়াট ইজ মেরিট লিস্ট? মেরিট লিস্ট হচ্ছে একদম টপ থেকে বটম যে কটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের পার্টিসিপেট করেছে তাদেরকে সিরিয়ালি 1 to 1 সাজানো হয় অন দ্য বেসিস অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক, ঠিক আছে? তো ওই যে মেরিট লিস্টটা পাবলিশ হবে, ওই মেরিট লিস্ট যখনই পাবলিশ হবে আমরা তোমাদেরকে সিওর শর্ট একদম 100% বলে দিতে পারবো যে কোন বাচ্চাটা কোন কলেজে পাবে এবং কোন রাউন্ডে পাবে, কারণ কি আমাদের কাছে সেই ডেটাটা আছে। যাই হোক, তো মেরিট লিস্ট হচ্ছে তোমাদের একটা লিস্ট যেখানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাকে সিরিয়ালি সাজানো হয় অন দ্য বেসিস অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক। তারপরে তোমাদের সিড ম্যাট্রিক্স পাবলিশ হবে। যে সিড ম্যাট্রিক্স কি? সিড ম্যাট্রিক্স হচ্ছে কোন কলেজগুলোতে রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করবে, কোন কলেজগুলোতে কত পরিমাণ সিট রিলিজ করা হয়েছে, সেই সেই ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সিট ম্যাট্রিক্স পাবলিশ করে দেওয়ার পরে তারপরে স্টার্ট হবে হচ্ছে তোমাদের চয়েস ফিলিং। চয়েস ফিলিং আগেন যেমন বলছি, ওয়ান অফ দ্য মোস্ট 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 ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট স্টেপ অফ নিট কাউন্সিলিং। চয়েস ফিলিং যদি তোমরা ঠিকঠাকভাবে না করো তাহলে কিন্তু তোমরা আলটিমেটলি কোনো কলেজ পাবে না। এবং আমি এরকম অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা ভুল ভালভাবে চয়েস ফিলিং করেছে। গভর্নমেন্ট কলেজ পাওয়ার কথা, ম্যানেজমেন্ট কলেজে ওরা কি করেছে, প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজে ওরা একটা চয়েস ফিলিং করে দিয়েছিল এবং বাধ্যতামূলকভাবে ওদেরকে ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিতে হয়েছে। তোমরা বুঝতে পারছো এই জিনিসটা? তো কাউন্সিলিং এর জন্য বারবার বলছি চয়েস ফিলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলের সাথে জড়িত আছেন তাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, চয়েস ফিলিং কিন্তু আমরা আমাদের অফলাইন সেন্টারে কন্ডাক্ট করাই। তো চয়েস ফিলিং করানোর জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বারবার বলছি কেন রিস্ক নেবেন, পেড ব্যাচ জয়েন করে নিন, 100% আপনারা কিন্তু ফেসিলিটি পাবেন। ওকে, চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে চয়েস লকিং করে দেবেন। যদি নিজেরা না করতে পারেন তাহলে এটা একটা অটো জেনারেটেড প্রসেস, অটোমেটিক্যালি লক হয়ে যায়। তার কিছুদিন পরেই হচ্ছে আপনাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে এবং রাউন্ড ওয়ানের রেজাল্টের পাবলিশ যখনই করে দেওয়া হবে তখনই আপনারা বুঝে যাবেন যে আপনার অ্যালটমেন্ট হয়েছে কি হয়। যদি অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারেন, যেই কলেজে অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেবেন বা অ্যাডমিশন নিয়ে আপনারা আপগ্রেডেশন করাতে পারেন এবং সরাসরি রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারেন। যদি অ্যালটমেন্ট না হয়ে থাকে তাহলে আপনারা ইন দ্যাট কেস কি করবেন, কিছুই করতে হবে না, সরাসরি রাউন্ড টুতে আপনারা প্রসিড করে যাবেন। আচ্ছা,
এবার হচ্ছে রাউন্ড টুতে কি কি করতে হবে, রাউন্ড টুতে ভালো করে বুঝে নাও রাউন্ড টুতে কি কি করতে হবে। দেখো, যারা যারা অলরেডি একবার রেজিস্ট্রেশন করে নিয়েছো, ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছো, তাদেরকে এই 3-4টে স্টেপ আর কিছু করতেই হবে না। দ্যাট ইজ রেজিস্ট্রেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন করতে হবে না, ফি পেমেন্ট করতে হবে না, মেরিট লিস্ট তোমাদের অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, সিট ম্যাট্রিক্স তোমাদের পাবলিশ হয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে, সরাসরি চয়েস ফিলিং এ আবার পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, ওকে। আর যদি কেউ রাউন্ড ওয়ানে পার্টিসিপেট না করে থাকো, ইন দ্যাট কেস তাদেরকে আবার রাউন্ড টুতে ফ্রেশ ভাবে কিন্তু পার্টিসিপেট করতে হবে, প্রসিডিওর সেম। আচ্ছা, ফর এক্সাম্পল রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছো, কলেজ পাওনি, তোমাদেরকে কি করতে হবে, সরাসরি চয়েস ফিলিং করতে হবে। আর যারা যারা কলেজ পেয়ে গেছিলে, অ্যাডমিশন নিয়েছো বাট অ্যাডমিশন নিয়ে আপগ্রেড করেছো, তাদেরকেও কিন্তু চয়েস ফিলিং করতে হবে। ওকে, আগেন সেম সেম জিনিস, চয়েস ফিলিং করবে। আগেন এখানেও কিন্তু চয়েস ফিলিংটা ম্যাটার করে, কারণ কি তুমি কলেজ পাওনি, এটা এক নম্বর জিনিস। 2 নম্বর, তুমি কলেজ পেয়েছো বাট ডিজার্ভিং কলেজ পাওনি, তোমাকে তার ওপরের কলেজগুলো রাখতে হবে। এরকম র্যান্ডামলি কলেজ সাজালে তুমি আলটিমেটলি কোনো কলেজ পাবে না। চয়েস ফিলিং এর আমি ডিটেলড ভিডিও বানাবো, তাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করুন। ঠিক আছে, ওকে। চয়েস ফিলিং করলেন, চয়েস লকিং অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপরে আবার কিছুদিন পরে আপনাদের রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হবে। আগেন এখানে দুখানা কন্ডিশন হতে পারে, আপনার অ্যালটমেন্ট হলো কি হলো না। যদি দেখা গেল যে আপনি রাউন্ড 1 একটা কলেজ পেয়েছিলেন, আপনি আপগ্রেড করিয়েছিলেন, দেন আগেন কি হলো যে আপগ্রেড করার পরে আপনি একটা আপগ্রেডেড কলেজ পেয়েছেন। ইয়েস, যদি আপগ্রেড কলেজ পেয়ে থাকেন, আপনি স্যাটিসফাইড যদি হন তাহলে অ্যাডমিশন নিয়ে নেবেন, যদি আনস্যাটিসফাইড থাকেন তাহলে আগেন রাউন্ড 3 এর জন্য কাউন্সিলিং করাতে পারেন। আর দেখা গেল যদি কলেজ নাই অ্যালট হয়ে থাকে, তখন আপনি সরাসরি আবার রাউন্ড 3 তে প্রসিড করে যাবেন। ওকে, আগেন সেম প্রসিডিওর। যদি আপনি অলরেডি রেজিস্টার্ড আছেন, তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, সরাসরি আপনি চয়েস ফিলিং করবেন রাউন্ড 3 এ। ওকে, আচ্ছা। আর যদি কেউ নতুন হয়ে থাকে, তাহলে তাকে আবার ফ্রেশ ভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখা গেল আমি কন্ডিশন কি বলছিলাম, যে আপনি চয়েস ফিলিং করলেন, চয়েস লকিং করলেন, রাউন্ড 3 এর রেজাল্ট পাবলিশ হলো এবং দেখা গেল যে আপনি অ্যালটমেন্ট পেয়েছেন। ফর এক্সাম্পল, আপনি রাউন্ড 1 একটা কলেজ পেয়েছিলেন, আপনি আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2 তে গেছেন, আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 3 তে গেছেন এবং রাউন্ড 3 তে একটা কলেজ আপনি আপগ্রেডেশনে পেয়েছেন। যদি আপগ্রেডেশনে পেয়ে থাকেন, তাহলে এই কলেজেই কিন্তু আপনাকে অ্যাডমিশন নিতে হবে, কারণ কি আপনি আর ফার্দার কাউন্সিলিং করাতে পারবেন না। কারণ কি স্টে ভ্যাকেন্সির রাউন্ডের যে নিয়ম আছে, সেটা হচ্ছে যারা যারা অলরেডি অল ওভার ইন্ডিয়া কলেজ পেয়ে গেছে, তারা কিন্তু এলিজিবল নয়। মানে মুদ্রা কথা হচ্ছে, যারা স্টে ভ্যাকেন্সি রাউন্ডে বসবে, তারা হচ্ছে ওরকম স্টুডেন্ট যারা অল ওভার ইন্ডিয়া কোথাও কলেজ পায়নি। বোঝা গেল? এটা হচ্ছে 1 নম্বর জিনিস। 2 নম্বর কথা, আপনি রাউন্ড 1 এ কলেজ পেয়েছিলেন, আপনি আপগ্রেডেশন করালেন এবং আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2 তে কলেজ পেয়েছিলেন এবং আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 3 তে আপনার কিন্তু কোনো কলেজ আসেনি। ইন দ্যাট কেস, যেই কলেজটা আপনার রাউন্ড 2 তে ছিল, ওটাই কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যালটেড হয়ে যাবে এবং ওই কলেজেই আপনাকে ম্যান্ডেটরি অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, যেটা এখানে লেখা আছে দেখুন, অ্যালটমেন্ট হয়নি, রিটেন্ড, দ্যাট ইজ এন্ড। আপনার কাউন্সিলিং এখানে শেষ। যদি আপনার কোনো কলেজ অ্যালটমেন্ট না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সরাসরি রাউন্ড 4, দ্যাট ইজ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে আপনি প্রসিড হয়ে যাবেন এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে আপনি আপনার কাউন্সিলিং করাতে পারবেন। ঠিক আছে, তো আমি আশা করছি আমি আপনাদেরকে পুরো কাউন্সিলিং প্রসিডিউরটা বোঝাতে পেরেছি। যারা স্টার্টিং থেকে লাস্ট অবধি দেখেছেন, আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর স্ট্রে রাউন্ডের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এমন বাচ্চা যে অল ওভার ইন্ডিয়াতে কোথাও কোনো কলেজ পায়নি কোনো কোর্সে, একমাত্র তারাই কিন্তু স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। হলো? তো এই হচ্ছে আপনাদের অল ইন্ডিয়া কাউন্সিলিং এর এবং স্টেট কাউন্সিলিং এর আমি পুরোপুরি প্রসিডিওরটা বোঝালাম। আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা যারা চাইছেন আমাদের পেড ব্যাচে জয়েন করতে, তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি তাদেরকে কি করতে হবে। যদি আপনারা রেজাল্টের আগে জয়েন করেন, তাহলে 2,000 টাকা পেমেন্ট করতে হবে। যদি রেজাল্টের পরে জয়েন করেন, তাহলে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। 8240285522 এই নাম্বারে আপনারা ফোনপে করে দেবেন। ফোনপে করে দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন। স্ক্রিনশট পাঠানোর পরেই আমাদের টিম আপনাকে কিছুক্ষণের মধ্যে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরেই আপনাকে হচ্ছে একটা পেড ব্যাচে অ্যাসাইন করে দেওয়া হবে। পেড ব্যাচে অ্যাসাইন করে দেওয়ার পরে আপনাদেরকে অফলাইন কনসালটেশনের জন্য কিন্তু ডেটস দেওয়া হবে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আমি আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবেন, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।